Assalamu alaikum wa rahmatullah. So today we will learn from the English for today of class 9 and the first unit, first lesson named Mr. Moti, written by Rahat Abir. He is a Bangladeshi writer. So let's start. From the very beginning, we can see that economy and education, অর্থনীতি এবং শিক্ষা, সরি এটা and ছিল। অর্থনীতি এবং শিক্ষা are two major factors that segregate people in a society. অর্থ হচ্ছে অর্থনীতি এবং শিক্ষা এই দুটা খুব প্রধান দুটো বিষয় যেগুলো সেগ্রিগেট পৃথক করে দেয় পিপল মানুষজনকে ইন আ সোসাইটি একটা সমাজে। তুমি একটু লক্ষ্য করলে দেখবে যে এখানে ইকোনমি এবং এডুকেশন এই দুটো হচ্ছে নাউন। এবং এটা মনে রাখা জরুরি যে যখন দুটো নাউন বা দুটো সাবজেক্ট যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয় তখন তাদের পরবর্তী ভার্বটা প্লুরাল ফর্মে হয়। কোন ফর্মে হয়? প্লুরাল ফর্মে। আচ্ছা, এবং এখানে খেয়াল করো দ্যাট, যেটাকে আমি স্পট করে রেখেছি, এই দ্যাট শব্দটার অনেকগুলো পরিচয়। ফার্স্ট অফ অল, দ্যাট ক্যান বি demonstrative adjective, that can be demonstrative pronoun, that can be a conjunction. এটা অনেকগুলো পরিচয় হতে পারে। এখানে দ্যাট রিলেটিভ প্রোনাউন এবং কনজাংশন দুটো কাজই করছে। এই দ্যাট এই শব্দটা মূলত ফ্যাক্টরস এর রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে। তো হচ্ছে টু মেজর ফ্যাক্টরস, দুটো প্রধান কারণ বা বিষয় যেটা কি করে থাকে, যেটা সেগ্রিগেট করে থাকে বা পৃথক করে থাকে। সেগ্রিগেট যে শব্দগুলো শেষে এইট থাকবে, এইট বা টিই দেওয়া থাকবে, এই শব্দগুলোকে নাউন করতে হলে টিআইওএন যুক্ত করে নাউন করতে হয়। মনে থাকবে তো? যেমন এজুকেট থেকে হয়েছে এজুকেশন, ক্রিয়েট থেকে হতে পারে ক্রিয়েশন, মিটিগেট থেকে হতে পারে মিটিগেশন, রিলেট থেকে হতে পারে রিলেশন। হ্যাঁ, এভাবে করে যতগুলো শব্দ শেষে আমরা টিই বা এইট পাবো সেই শব্দগুলোকে আমরা সাধারণত টিআইওএন যুক্ত করে সাফিক্স যুক্ত করে আমরা সেগুলোকে নাউনে রূপান্তর করব। তা ভালো করে লক্ষ্য করো, বলছে দ্যাট সেগ্রিগেট। তাহলে এখানে যে তথ্যটা জানা দরকার সেটা হচ্ছে এই ধরনের রিলেটিভ প্রোনাউন যখন কোনো সেন্টেন্সের মাঝে চলে আসে তখন পরবর্তী ভার্ব কি হবে সেটা সিদ্ধান্ত নেয় সাধারণত তার আগের অ্যান্টিসিডেন্ট বা তার আগের নাউন। অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউন যে নাউনকে উদ্দেশ্য করে বসাচ্ছে বা যে নাউনকে রিলেট করার জন্য বসাচ্ছে সেই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের সেগ্রিগেট বা পরবর্তী ভার্ব যেটা আছে সেটা সিঙ্গুলার হবে। আর এই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে পরবর্তী ভার্বটাও প্লুরাল হবে। তো যেহেতু সেগ্রিগেট একটা প্লুরাল ফর্ম, এই ভেরি সরি, যেহেতু ফ্যাক্টরস এই নাউনটা প্লুরাল এই জন্য সেগ্রিগেট ভার্বটা প্লুরাল হয়েছে। সেগ্রিগেটের নাউন ফর্ম কি হবে তাহলে? সেগ্রিগেশন। সো সেগ্রিগেট পিপল মানুষকে পৃথক করে দেয় ইন আ সোসাইটি, একটা সমাজে। অ্যাডভার্ব হবে এটা। এবার চলো দেখি কি বলছে। মিস্টার মতি ইজ আই স্টোরি। মিস্টার মতি এটা একটা গল্প বাই বাংলাদেশের রাইটার, একজন বাংলাদেশি লেখক। এখানে লক্ষ্য করো, যদি জাতিবাচক অর্থে কোনো শব্দ ব্যবহার করা হয় তখন সেই শব্দের ফার্স্ট লেটারটা সবসময় আহ, তোমার ক্যাপিটাল লেটার হবে। জাতিবাচক, ধরো আমি বললাম ইট ইজ অ্যান ইন্ডিয়ান প্রোডাক্ট, প্রোডাক্ট, তাহলে ইন্ডিয়ানের আই ক্যাপিটাল হবে। যদি আমি বলে থাকি হি ইজ অ্যান ইংলিশ ম্যান, তাহলে ইংলিশের ই ক্যাপিটাল হবে, কারণ এগুলো তাদের জাতি বোঝাচ্ছে। সো বাংলাদেশের রাইটার রাহাত আবির, তাহলে তার নাম কি হবে? তার নাম হচ্ছে রাহাত আবির। রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি। এই স্টোরি দুইটা অংশ আছে, এই দুইটা অংশ আমাদের পড়তে বলা হচ্ছে। পড়ো অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপল, এবং মানুষের পরিচয় বোঝার চেষ্টা করো। খেয়াল করে দেখো, ট্রাই চেষ্টা করো, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য আইডেন্টিটি অফ পিপল। যখন আফ দেওয়া থাকে এর উচ্চারণ হবে আম। যখন আফ দেওয়া থাকবে তখন তার পরের শব্দের অর্থটা আগে করতে হয়। তাহলে বলা হচ্ছে বুঝতে চেষ্টা করো মানুষজনের, এই নাউনের সাথে এর যুক্ত করবো অফের জন্য। মানুষ, মানুষজনের পরিচয় বুঝতে চেষ্টা করো
যে মানুষরা বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, যারা বিলং টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই বিলং এর সাথে মোস্টলি সবসময় টু হয়। ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, যেই মানুষগুলো কোনো কিছুর অংশ হওয়া। আই বিলং টু পুয়ার ফ্যামিলি, ইট মিনস দ্যাট আমি একটা পুয়ার ফ্যামিলি থেকে এসেছি। আই বিলং টু আ রিচ ফ্যামিলি, ইট মিনস দ্যাট আমি একটা ধনী পরিবার থেকে এসেছি। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে, যেহেতু বিলং টু শব্দটা আমাদের কোনো কিছু অংশ বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে বলবো যে বিলং টু এই শব্দ আহ, টা এই যে এখানে বোঝাচ্ছে যে সকল মানুষরা কিসের অংশ, বিভিন্ন সামাজিক শ্রেণীর অংশ। ঠিক আছে? এবং আরেকটা কথা মনে রাখতে হবে যে ডিফারেন্ট যে শব্দটা, এই ডিফারেন্ট শব্দটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভ যত নাউনের পূর্বে থাকে সেই নাউনগুলো প্লুরাল ফর্মে হয়। ঠিক আছে? এবার আসো, অলসো। অলসো হচ্ছে একটা অ্যাডভার্ব। সো অলসো think about how the human world, আরো চিন্তা করো কিভাবে মানব পৃথিবী and animals, birds are interrelated. তাহলে বলছে কিভাবে মানুষ পৃথিবী, মানুষের যে পৃথিবী, হিউম্যান ওয়ার্ল্ড, এই মানুষের পৃথিবী, ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমালস অ্যান্ড বার্ডস, অর বার্ডস, যে প্রাণী বা পাখি যারা আছে সেগুলো আর ইন্টার রিলেটেড, এগুলো আন্তঃসম্পর্কিত। রিলেট কথা মানে হচ্ছে সম্পর্ক করা বা নিজেকে কোনো কিছু যুক্ত করে ফেলা। কিন্তু যখন রিলেটেড হয় তখন সংযুক্ত বোঝায়। আর যখন ইন্টার রিলেটেড হয় তখন অর্থ হবে আন্তঃসংযুক্ত হওয়া। কথা বুঝতে পেরেছি? বা আন্তঃসম্পর্কিত। আশা করি তোমরা এই অংশটুকু খুব ভালো করে বুঝতে পেরেছ। এরপরের অংশে যাচ্ছি। লক্ষ্য করো, বলা হচ্ছে আমিন ইজ 17। আমিনের বয়স 17 বছর। ওয়েন, ওয়েন যখন দ্য ওয়ার ব্রেকস আউট, যখন যুদ্ধটা ছড়িয়ে পড়ে, অর্থাৎ যখন যুদ্ধ শুরু হয়, তখন আমিনের বয়স মাত্র 17 বছর। You cannot see it. Now I hope you can see it. See it. Okay. No, it's move. So one day, one Monday, একদিন সন্ধ্যাবেলা, মানে সোমবার, ভেরি সরি, একদিন সোমবার, আফটার সাপার, সাপার মানে হচ্ছে রাতের হালকা খাবার, আর ডিনার হচ্ছে রাতের ভারী খাবারটাকে আমরা বলি। আমরা সাধারণত দেখবেন যে আপনি যখন কোনো ইংলিশ মুভি দেখবেন বা ইংলিশ কোনো সেন্টেন্স পড়বেন, মানুষজনকে সাধারণত ডিনার ইনভাইট করে, সাপার ইনভাইট করে না কিন্তু। সো ডিনার ইনভাইট করা মানে তো আমি তাকে কিছু একটা খাইয়ে দেবো, বিষয়টা এমন না। আমি তাকে ভালোভাবে খাওয়াবো, তাকে আমি আপ্যায়ন করব, এবং আপ্যায়নটা ভারী হয়। কাজেই তারা যখন ভারী খাবারটা খায় তখন আমরা সেটাকে বলবো ডিনার, আর যখন তারা হালকা খাবার খায় তখন আমরা বলবো সাপার। ইউজুয়ালি আমরা বাংলাদেশি যারা আছি তারা সবাই রাতের বেলা ডিনারই করি, আর সন্ধ্যাবেলায় আমরা সাপার করি। চলেন আমরা সামনে আগাই। He announces he will go to war. সে অ্যানাউন্স করে দিল বা ঘোষণা করে দিল যে সে যুদ্ধে যাবে। এই উইল গো মানে, গো মানে যাওয়া, উইল গো যাবে, সি মানে দেখা, উইল সি দেখবে, রিড মানে পড়া, উইল রিড পড়বে। তাহলে বলবে উইল টেল, শুনবে উইল হিয়ার, রাইট লিখবে উইল রাইট, এরকম হবে অর্থগুলো। সোনাবান strikes in surprise. সোনাবান কি করলো? সোনাবান তিনি অবাক হয়ে আহ একটু কে এই ধরনের সাউন্ড করলো, চিৎকার করলো। স্ট্রাইকস মানে চিৎকার করা। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন? সোনাবান তার ছেলেকে প্রশ্ন করছেন, আমিনকে, যে তুমি আমাকে একা রেখে যাবে? ইট ওন্ট টেক লং মা। এবং আমিন তার মাকে বলছে, মা, বেশি দিন সময় লাগবে না। ইট ওন্ট টেক লং, বেশি সময় লাগবে না। ইউ ক্যান ইউজ দ্য সেম সেন্টেন্স ইন ইউর ডেইলি কনভারসেশন। তোমরা চাইলে এই বাক্যটাকে তোমাদের ডেইলি কনভারসেশন ব্যবহার করতে পারো। ইট ওন্ট টেক লং, বেশি সময় লাগবে না। তোর ফ্রেন্ড হয়তো ফোন দিয়েছে তোমাকে, হ্যাঁ আর কতক্ষণ লাগবে, ইউ ক্যান সে ইট ওন্ট টেক লং, বেশি সময় লাগবে না। হি অ্যাসিওরস হার, আই মিন হিজ মাদার। তো সে কি করলো, তার মাকে বা সোনাবানকে তিনি
আশ্বাস দিলাম যে না ঠিক আছে, বেশি সময় লাগবে না। I will be back soon after the training. আমি ট্রেনিং শেষ করার পরেই খুব দ্রুত ফিরে আসবো। খেয়াল করে দেখেন আফটার দ্য ট্রেনিং এই অংশে মনে রাখবো আর্টিকেল দায়ের পরে সাধারণত নাউন বসে। মানে আর্টিকেল থাকলে এরপরে একটি মাত্র শব্দ যদি কোথাও বসে সেটা নাউন হবে। ব্যাখ্যাটা এরকম হবে। যেকোনো আর্টিকেল এই অ্যান্ড দা যাই বলুন বলেন এরপরে যদি মাত্র একটা শব্দ থাকে দ্যাট মাস্ট বি আ নাউন। সো কোনো ভার্ব যদি নাউন ফর্ম না থাকে তাহলে সেটাকে নাউন করার জন্য আমরা আইএনজি যোগ করে দিই। আবারও বলছি কোনো ভার্বে যদি নাউন ফর্ম না থাকে তাহলে সেটাকে নাউন করার জন্য আমরা জিরান্ট করে ফেলি বা আইএনজি করে ফেলি। and that night সোনাবান ক্যান নট স্লিপ এবং ওই রাতে সোনাবান ঘুমোতে পারে না। ক্যান নট স্লিপ ঘুমোতে পারে না। মনে রাখতে হবে মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে।